বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও পরিচালনায় এবং অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এর কারিগরি সহায়তায় পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফেসবুক লাইভ ক্লাসে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আজকের ক্লাসে যে সকল শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত হতে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছে, তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আমি আবারও তোমাদের রিভিউ ক্লাসে 3 নম্বর রিভিউ ক্লাসে তোমাদের কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডেটা কমিউনিকেশন সিস্টেম বিষয়টি নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় কোড 66644। তো ক্লাস পরিচালনায় ও উপস্থাপনায় আমি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার টেকনোলজি বিভাগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের বাংলা বৎসরের তারিখ হলো ভাদ্র মাসের 16 তারিখ 1427 বঙ্গাব্দ, ইংরেজি বৎসরের 31 আগস্ট 2020 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। আজকের রিভিউ ক্লাস নাম্বার 3, এমনি ক্লাস হচ্ছে 15, অধ্যায় 3। আমরা অধ্যায় 3 নম্বর অধ্যায়টি আবারও রিভিউ করব, যেহেতু আমাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তো আজকের আলোচ্য বিষয় ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের চ্যাপ্টার 3 এর ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম চ্যাপ্টারটি পাঠের উদ্দেশ্যটা কি, অর্থাৎ আমরা এই অধ্যায় পাঠ করলে কি কি জানতে পারবো। তো ডিজিটাল মডুলেশনের মাধ্যমে ডিজিটাল সিগন্যাল জেনারেশনের বিভিন্ন টেকনিকগুলি সম্পর্কে তোমরা জানতে পারবে। লাইন কোডিং, ব্লক কোডিং কেন ব্যবহার করা হয়, অর্থাৎ এটার সাহায্যে কিভাবে একটি সিগন্যাল অর্থাৎ মেসেজ সিগন্যাল ট্রান্সমিট করা যায়, সেটি সম্পর্কে আমরা আজকে জানতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, আসি ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম বলতে কি বোঝায়? তো ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম বলতেই যেমন অনেক ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের জন্য ডিজিটাল মডুলেশন টেকনিক প্রয়োজন হয়, যেমন টেলিফোন সিস্টেম, সেলুলার কমিউনিকেশন সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি। তো ডিজিটাল মডুলেশনের মাধ্যমে ডিজিটাল সিগন্যালের জেনারেশনের জন্য টেকনিকগুলো উপস্থাপন করা হলো, অর্থাৎ আমরা ডিজিটাল পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করব। যদি ডাটা ট্রান্সমিট করতে চাই, তাহলে সেটাকে কিভাবে ডিজিটাল সিগন্যালে জেনারেট করতে হয়, এই সিগন্যালগুলির বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আজকে আমরা জানব। তো এখানে দেখি ডিজিটাল মডুলেশন জিনিসটা কি, যে প্রক্রিয়ায় অ্যানালগ সিগন্যাল বা অন্য কোনো ইনফরমেশনকে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তার সাথে এবং দক্ষতা সহকারে ইফিসিয়েন্সি সহকারে ট্রান্সমিশনের জন্য নিউমেরিক ফরম্যাটে রূপান্তর করে, তাকে ডিজিটাল মডুলেশন বলে। কথোপকথন যেমন ভয়েস কমিউনিকেশনকে ডিজিট বিট 0-1 রূপান্তর করা হয়। অর্থাৎ আমরা যেমন আমি যে এই যে কথাগুলি বলতেছি, আমি যে আজকে তোমাদের শিক্ষার্থীবৃন্দ তোমাদের নিকট যে লেকচার প্রদান করতেছি, এটা কিন্তু ভয়েস কমিউনিকেশন। এই ভয়েসটা কিন্তু আমার কম্পিউটারের মাধ্যমে যাচ্ছে। এখানে কিন্তু এটা
বিভিন্ন মিডিয়া হয়ে ডিভাইস হয়ে তোমাদের নিকট পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু আমি ভয়েস আকারে বলতেছি, এটা যাওয়ার সময় কিন্তু কম্পিউটার এটাকে কনভার্ট করে 010111 এরকম অর্থাৎ বাইনারি বিটে রূপান্তর করা হয়। এটাই হচ্ছে ডিজিটাল রূপ। তো এগুলিকে কিভাবে পাঠানো হয় সেটাই আমরা আজকে দেখব। তো শিক্ষার্থীবৃন্দ, আমি একটু চেক করে দেখি লাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আশা করি ঠিক আছে। তো আমরা দেখি ব্লক ডায়াগ্রাম অফ এ টাইপিক্যাল ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল কমিউনিকেশনের একটি ব্লক ডায়াগ্রাম এখানে উপস্থাপন করা হলো। তো এখানে এদিক থেকে এখানে একটা আছে সেন্ডার আছে, এই অংশটা সেন্ডার অংশ, আর নিচের যে অংশটা আছে এটা হচ্ছে রিসিভার অংশ। অর্থাৎ এখানে সেন্ডার আর এখানে আছে রিসিভার, মাঝখানে চ্যানেল আছে মিডিয়া। অর্থাৎ সেন্ডারের সাথে সেন্ডার হতে কিভাবে রিসিভারের নিকট পৌঁছাবে সেরকম একটা সংযুক্ত একটি চ্যানেল আছে। এটা ওয়্যারও হতে পারে, ওয়্যারলেসও হতে পারে। তো আমরা এখানে দেখি আমরা সেন্ডার থেকে যে কোনো একটি মেসেজ রিসিভারের নিকট পাঠাবো, সেটা তাহলে কিভাবে পৌঁছে যাচ্ছে ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতিতে। আমাদের যে মেসেজ আছে সেই মেসেজটি অ্যানালগও হতে পারে, আবার ডিজিটাল ফরম্যাটও হতে পারে। অ্যানালগ হতে পারে বলতেই আমি যে কথাগুলি বলতেছি, আজকে যে লেকচারটা দিচ্ছি সেই লেকচারটা অর্থাৎ আমার ভয়েসটা হচ্ছে অ্যানালগ, এটা কম্পিউটারের মাধ্যমে যাচ্ছে। আবার এইখানে যে লেখাগুলি আছে সেই লেখাগুলি কম্পিউটার থেকে সরাসরি তোমাদের নিকট পৌঁছাচ্ছে। এটা কিন্তু ডিজিটাল পদ্ধতি, এটাকে কনভার্ট করার আর দরকার নাই। কম্পিউটার থেকে যেটা যাচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এগুলিকে আর কনভার্ট করার দরকার নাই, কিন্তু আমি মুখে যে ভয়েসটা বলতেছি সেটাকে কনভার্ট করতে হবে, যেহেতু আমরা ডিজিটালে পাঠাবো, ডিজিটাল সিগন্যালে পরিণত করব। তো যে কোনো সোর্স থেকে ডিজিটাল অর্থাৎ ডিজিটাল সিগন্যাল হলো ডিসক্রিয়েট এবং ডিসকন্টিনিউয়াস ভোল্টেজ পালস এর একটি সিকোয়েন্স। আবার প্রত্যেক পালস হলো একটি সিগন্যালের একটি এলিমেন্ট। এনকোডিং এর মাধ্যমে বাইনারি ডাটাকে ডাটা বিটে নেওয়া হয়, আবার ট্রান্সমিট করে সিগন্যাল এলিমেন্ট এ নেওয়া হয়। অর্থাৎ বিট এবং সিগন্যাল এলিমেন্টের মধ্যে 1 to 1 করেসপন্ডিং হয়ে থাকে। বাইনারি 1 এবং 0 হলো বিভিন্ন ভোল্টেজের উঠানামা অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ 0 এবং বাইনারি 0 1 হলো ভোল্টেজের উঠানামা। তো একটি মেসেজকে সেন্ড করতে হবে যা আসতে পারে অ্যানালগ সোর্স থেকে, যেমন ভয়েস হতে পারে, আসতে পারে ডিজিটাল সোর্স থেকেও আসতে পারে, কম্পিউটারের ডাটা আমি যে এতক্ষণ ধরে বললাম। প্রথমে উক্ত মেসেজটিকে অ্যানালগ টু ডিজিটাল, এই যে আমার যে ভয়েস, আমার ভয়েসটা এই যে আমি যে কথাগুলি বলতেছি আমার বাসায় বসে বসে, সেগুলি কিন্তু কম্পিউটারের ভিতরে একটি ডিভাইসের মাধ্যমে এ টু ডি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল একটু কনভার্টার আছে, এই কনভার্টারের সাহায্যে অ্যানালগ টু ডিজিটালে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার এই যে কম্পিউটার থেকে যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে, সেটা কিন্তু সরাসরি সোর্স এনকোডারে প্রবেশ করে যাচ্ছে। তো সোর্স এনকোডারে প্রবেশ হয়ে এটা সোর্স এনকোডারের কাজটা হলো ডিজিটাল ফরমের স্যাম্পলগুলি এখানে এই যে যেহেতু এই যে এখান থেকে সরাসরি ডিজিটাল আকারে আছে আর এখানে অ্যানালগ থেকে এটা ডিজিটাল হয়ে যাচ্ছে। এই ডিজিটাল ফরমের যে ওয়েবগুলি আছে সেগুলি গ্রহণ করে ডিজিটাল সিগন্যালে এনকোড করবে এই সোর্স এনকোডারে। পরে এই প্রক্রিয়াটিকে বলা হয় সোর্স এনকোডিং। এই যে এখানে যে এখান থেকে যে ডিজিটাল ফরম ওয়েবগুলি গ্রহণ করবে সেগুলিকে কি করবে, এই সোর্স এনকোডার ডিজিটাল সিগন্যালে এনকোড করবে, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় সোর্স এনকোডিং।
সোর্স এনকোডিং এর মাধ্যমে যখন সোর্স এনকোডিং হয় তখন সিগন্যালের প্রয়োজন অতিরিক্ত ট্রান্সমিশন স্পিড কিছুটা কমে যায় ওই সময়ে। এই অবস্থায় সিস্টেমের আবার ব্যান্ডউইথও কমে যায়, যেহেতু ট্রান্সমিশন স্পিড কমে যাবে তাহলে ব্যান্ডউইথও কমে যাবে। তারপর সোর্স এনকোডার করে কি, এই সোর্স এনকোডার যেটা আছে সেটা করে কি, এখানে যে সোর্স এনকোডার আছে এই সোর্স এনকোডার ডিজিটাল সিগন্যালের আউটপুট এটাতে ডিজিটাল সিগন্যালে পরিণত করবে, ডিজিটাল সিগন্যালে পরিণত করবে। ডিজিটাল সিগন্যালের যে আউটপুট সেটা এনক্রিপশনে প্রবেশ করবে। এনক্রিপশনের কাজ হলো, এই যে এনক্রিপশন অর্থাৎ এনক্রিপশনের কাজটা হলো নিরাপত্তা দেওয়া, যাতে আনঅথরাইজ কোনো পারসন আমার যে পাঠানো সিগন্যালটি এই যে সুনির্দিষ্ট রিসিভার ছাড়া অন্য কেউ যাতে আনঅথরাইজ কোনো ইউজার যাতে এটাকে অ্যাক্সেস করতে না পারে, তার জন্য এটাকে এনক্রিপ্টেড করে রাখে, অর্থাৎ সিকিউরিটি দেয়। সিকিউরিটি এই এনক্রিপ্টেড সিকিউরিটি দেয়। এনক্রিপ্টেড সিগন্যালকে চ্যানেল এনকোডার ইনপুট হিসেবে, চ্যানেল এনকোডার আছে, চ্যানেল এনকোডার কি করবে, এই এনক্রিপ্টেড সিগন্যালটাকে নিরাপত্তা অবস্থায় অর্থাৎ এনক্রিপ্টেড সিগন্যালটাকে চ্যানেল এনকোডার কি করে, রিসিভ করে, গ্রহণ করে। এছাড়া কিছু কোডেড ডিজিটাল সিগন্যাল যুক্ত করে, যাতে চ্যানেলের মধ্য দিয়ে ট্রান্সমিশনের সময় নয়েজ এবং এই যে ইন্টারফারেন্স দ্বারা কিছু এরর ঘটলে তার রিসিভারে কারেকশন হতে পারে। এখানে থাকা অবস্থায় এখানে কিছু কোড যুক্ত হবে, এখান থেকে এনক্রিপ্টেড অবস্থায় যে সিগন্যালটা এখানে প্রবেশ করবে চ্যানেল এনকোডারে, সেখানে কিছু কোড যুক্ত হয়। কেন কোড যুক্ত হয়, কোনো কারণে যদি এখানে নয়েজ যুক্ত হয় অথবা যদি সিগন্যালটি যে নষ্ট হয়ে যায় যাতে পুনরায় পাঠাতে পারে, তার জন্য এইখানে কিছু কোড যুক্ত হবে। তারপর করবে কি, তারপরে ট্রান্সমিশনের জন্য ডিজিটাল সিম্বলগুলো এনকোডকে সুইটেবল ওয়েব ফর্মে রূপান্তর করে। এক্ষেত্রে পাওয়ার অ্যাম্পলিফাই হিসেবে মডুলার ব্যবহার করা হয়। এটাকে পাঠানোর এই চ্যানেলের মধ্য দিয়ে, যাতে উপযুক্ত চ্যানেলের মধ্য দিয়ে পাঠানো যায়, সেই জন্য সুইটেবল ওয়েবে পরিণত করে এবং অ্যাম্পলিফাই করে। সিগন্যাল দুর্বল হয়ে গেলে অ্যাম্পলিফাই করে। অ্যাম্পলিফাই করার জন্য এই মডুলেটর আছে। মডুলেটরের কাজটা কি, মডুলেটরের কাজটা হলো মডুলেটিং যে সিগন্যালটা আছে, এটা আমরা যে মেসেজ সিগন্যালটা পাঠাই এটা কিছুটা দুর্বল থাকে। এই দুর্বল সিগন্যালকে ক্যারিয়ার আরেকটি শক্তিশালী ক্যারিয়ার সিগন্যাল যুক্ত করা হয়। ক্যারিয়ার সিগন্যাল যুক্ত করে মডুলেটেড একটি সিগন্যাল তৈরি করা হয়, যেগুলো আমরা আগের লেকচারে পড়ে আসছি। তো মডুলেটেড করা হয়, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশনে মডুলেটেড এবং এই যে কাজ করে থাকে। তো ওয়্যারলেস সিস্টেমের ট্রান্সমিশনের সর্বশেষ ধাপটি হলো অ্যান্টেনা। সর্বশেষ ধাপ হলো এই অ্যান্টেনা। অ্যান্টেনা হলো ওয়্যারলেসে অ্যান্টেনা করে কি, এটাকে রিসিভ করে যাতে দূরবর্তী পাঠানো যায়, সেটা বাতাসের মধ্যে খালি জায়গায় ছেড়ে দেয়। সাধারণত ট্রান্সমিশন মিডিয়াকে চ্যানেল বলে। এই যে ট্রান্সমিশন মিডিয়া যেটা আছে, অর্থাৎ যার মাধ্যম দিয়ে এক জায়গা থেকে দূরবর্তী অন্য কোনো জায়গায় যাবে, সেটাকেই চ্যানেলও বলা হয় ট্রান্সমিশন মিডিয়াকে। যেখানে সিস্টেমের নয়েজ প্যাডিং এবং অ্যাটেনুয়েশন যুক্ত হয়ে সিগন্যালকে দুর্বল করে দেয়। এই অবস্থায় এখানে আবার কি করে, এই যাওয়ার সময় অনেক সময় অ্যাটেনুয়েশন অর্থাৎ নয়েজ প্যাডিং হয়ে এটা দুর্বল হয়ে যেতে পারে। রিসিভিং সাইডে প্রথমে এই ধরনের দুর্বল সিগন্যালকে গ্রহণ করে। এই রিসিভিং অ্যান্টেনা করবে কি, এই দুর্বল সিগন্যালটিকে রিসিভ করে এটাকে অ্যাম্পলিফাই করবে, অর্থাৎ এটাকে আরো শক্তিশালী করে ডিমোডুলেটরে পাঠিয়ে দেবে। ডিমোডুলেটরের কাজটা কি, ডিমোডুলেটরের কাজটা হলো আমার এই যে এটাকে যে ক্যারিয়ার সিগন্যাল যুক্ত করে পাঠানো হয়েছে, শক্তিশালী একটি ক্যারিয়ার সিগন্যাল, সেই ক্যারিয়ার সিগন্যালকে বাদ দিয়ে মূল সিগন্যালটিকে এই যে চ্যানেল এনকোডারে ডিকোডারে পাঠাবে। চ্যানেল ডিকোডার আছে, চ্যানেল ডিকোডার যদি এখানে যদি কোনো সিগন্যাল কোনো সময় যদি দুর্বল হয়ে যায় অথবা ধ্বংস হয়ে যায়, অর্থাৎ এটাকে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়,
চ্যানেল ডিকোডার করবে কি একটি এরর মেসেজ পাঠাবে, এরর মেসেজ অটোমেটিক্যালি রিপিট রিকোয়েস্ট। এইটা এইখানে যে এই যে এনক্রিপ্টেড করা অবস্থায় আছে সেখান থেকে আবার মেসেজটিকে সিগন্যালটিকে আবার পাঠানো হবে আগের মতো করে। পাঠানোর পরে আবার এখানে আসার পরে যদি সঠিকভাবে এখানে পৌঁছায় এটা ডিক্রিপশন করা হবে, অর্থাৎ ডিক্রিপশনকে যে নিরাপত্তা কোলক দেওয়া এটাকে খুলে ফেলা হবে, খুলে সোর্স ডিকোডারে এখানে পাঠিয়ে দেওয়া হবে। সোর্স ডিকোডার করবে কি, এটা যদি ডিজিটাল সিগন্যাল হয় তাহলে এই যে কম্পিউটারের মাধ্যমে এটা আউটপুট হিসেবে দেখাবে কম্পিউটারের মনিটরে। আর যদি এটা যদি এই যে পাঠানো সিগন্যালটি যদি অ্যানালগ হয় অর্থাৎ কোনো ভয়েস হয় তাহলে এটা ভয়েস আকারে, তাহলে সাউন্ড বক্সের সাহায্যে সাউন্ড আকারে এখানে অ্যানালগ সিগন্যালকে দেখাবে। এখানে ডিজিটাল টু অ্যানালগ, এটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে পরিণত করবে। এইভাবে করে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম পদ্ধতিতে সেন্ডার থেকে যে কোনো একটি মেসেজ রিসিভারে এভাবে করে পৌঁছায়। নেক্সট, তো আমরা এখানে দেখি ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন করা, ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন। তো এখানে তিন প্রকার, একটা আছে এই যে এখানে লাইন কোডিং আছে, এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তারপর আছে ব্লক কোডিং, তারপর আছে এই যে স্ক্র্যাম্বলিং, এই তিন প্রকারের আছে। তো এখানে আমরা প্রথমেই দেখব এই যে লাইন কোডিং এবং ব্লক কোডিং এর অংশগুলি নিয়েই আলোচনা করব, যেহেতু এখানে এই যে নির্দিষ্ট সময়ে ক্লাসের, তো সেই কারণে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। তো এখানে আছে লাইন কোডিং এ আছে পোলার আছে, ইউনিপোলার আছে, বাইপোলার আছে, মাল্টি লেভেল আছে, মাল্টি ট্রানজিশন আছে। তো আমরা এখানে পোলারকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, এন আর জেড, নন রিটার্ন জিরো। তো আবার নন রিটার্ন জিরোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নন রিটার্ন জিরো এল, নন রিটার্ন জিরো আই, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। আরেকটা হচ্ছে রিটার্ন জিরো, আরেকটা আছে বাই ফেজের আবার দুটি রূপ, একটা হচ্ছে ম্যানচেস্টার আর একটা হলো ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। তো আমরা পোলারের যে অংশগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব, আর ব্লক কোডিং নিয়ে আজকের লেকচারে আলোচনা করব। নেক্সট, লাইন কোডিং জিনিসটা কি? ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগন্যালে প্রক্রিয়াটাই হচ্ছে লাইন কোডিং। লাইন কোডিংটা সোজা কথা হচ্ছে ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করবে। কোনো ডাটা আছে এটাকে সিগন্যালে রূপান্তর করবে। সিগন্যালে রূপান্তর করা মানে কি, এই যে এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ, এইখানে যেমন আমি একটি মেসেজ পাঠাচ্ছি সেটা 0101 পদ্ধতিতে আছে। এই 0101 অর্থাৎ এখানে যে কম্পিউটার থেকে পাঠানো হবে সেটাকে সিগন্যালটি এই যে ডিজিটাল সিগন্যালে পরিণত হয়ে গেছে। এই যে এখানে এইভাবে করে ওয়েব আকারে পরিণত হয়ে গেছে, ওয়েব আকারে এইদিকে চলে যাচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে। এটা হচ্ছে লাইন কোডিং। তো লাইন কোডিং এর যে পোলার আছে, পোলারের আছে প্রথমে আছে এন আর জেড এল। তা আমরা দেখি এন আর জেড এল। তা আমরা যে একটি মেসেজ পাঠাবো সেই মেসেজটিকে কনভার্ট করে বাইনারিতে কনভার্ট করে নিয়েছি, সেটাকে মনে করি কনভার্ট করলে সেটি দাঁড়ায় এই তো 0100111110, এইভাবে করে বাইনারিতে কনভার্ট হয়ে গিয়েছে। তো এই যে এই বিট অনুসারে আমাদের এখানে আছে অ্যাম্প্লিটিউড, ভোল্টেজ, তারপরে আছে এখানে টাইম আছে। এই টাইমটাকেই আমরা যে কয়টা বিট আছে এই বিট অনুসারে আমরা ভাগ করব। এই ভাগ করে নিলাম, ভাগ করে নেওয়ার পরেই এখানে এবার আমরা ওয়েব ড্র করব। ওয়েব ড্র করব কিভাবে, যদি জিরো হয় হাই লেভেলে থাকবে অর্থাৎ উপরেই এই যে পজিটিভ প্রান্তে এটা আছে জিরো, এই যে সাম্য অবস্থা, আর এই দিক উপরের দিকে আছে পজিটিভ প্রান্ত আর এদিকে আছে নেগেটিভ প্রান্ত। তো এখানে হবে হাই হবে, জিরো হলে হাই আর 1 হলে লো। তাহলে এই যে আমরা তাহলে এই শর্ত অনুসারে আঁকি,
এখানে হাই, আবার এটা লো, এখানে যেহেতু 0 হাই, এখানে 0 হাই, এখানে 1 লো, এখানে 1 লো, এখানে 1 লো, আবার এখানে 0 হাই। তাহলে এখানে এগুলিকে মার্জ করে দিই, সংযুক্ত করে দিই, এটার সাথে এটা, এটা আর এটা আর এটা। তো এইভাবে করে এই যে এন আর জেড এল পদ্ধতিতে আমাদের যে পাঠানো যে মেসেজ সেটাকে এইভাবে ডিজিটাল ফরম্যাটে পরিবর্তন করে এই ওয়েবটিকে ড্র করা হলো, এই ডিজিটাল ওয়েব ড্র করা হলো। এইভাবে করে একটি মেসেজকে এনআরজেড নন রিটার্ন 0 এল পদ্ধতিতে একটি মেসেজ এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়। এনআরজেড আই এই পদ্ধতিতে কিভাবে পাঠানো যেতে পারে আমরা দেখে নিই। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমি একটু দেখি আমার লাইনটা ঠিক আছে কিনা। আচ্ছা আমাদের লাইন ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এনআরজেড আই এই পদ্ধতিতে আমরা কিভাবে একটি মেসেজকে পাঠানো যায় আমরা দেখি। তা আমরা আগের ডাটাটা মেসেজটিকে এই যে বাইনারিতেই রূপান্তর করলাম, রূপান্তর করার পরেই এটাকে 0 1 0 0 1 1 1 তারপরে আছে 0। এই বিটগুলি অনুসারে আমাদের এখানে আছে এই যে অ্যামপ্লিটিউড আছে, তারপরে এদিকে আছে টাইম, তারপরে এটাকে 0 অবস্থায় সাম্য অবস্থায় আছে, এদিকে পজিটিভ প্রান্ত আর এদিকে নেগেটিভ প্রান্ত। তা আমরা এই যে বিট অনুসারে আমাদের এটাকে স্লাইস করব, যে কয়টা বিট আছে ওই কয়টা বিট অনুসারে করলাম। করার পরেই এখানেই 0 হলে আমরা দেখব যে এখানে 0 আছে, 0 হলে নো চেঞ্জ, তারপরেই 1 হলে চেঞ্জ হবে। চেঞ্জ হবে যে আমাদেরকে দেখতে হবে আগের বিটটি লো কিংবা হাই কিনা। আগের বিটটি যে 1 হলে চেঞ্জ হবে যে, কিন্তু দেখতে হবে যে আগের বিটটি লো কি হাই, এটা আগে দেখে নিতে হবে। যদি লো হয়, যদি আগের বিট যদি লো হয়, এখানে যদি মনে করি এই যে 1 আসলো, 1কেই আমরা কি হাইয়ে দেব না লোয়ে দেব, আগের বিটটা দেখতে হবে। আগের বিটটি যদি হাই হয় তাহলে 1 হলে 1 এর জায়গায় লো হবে, আগের বিট যদি লো হয় 1 হলে এটা হাই হবে। এই তা আমরা দেখি, আমরা এখানে শুরু করি, এখানে 0 আছে, 0টা এই যে এখান থেকে আমরা শুরু করি, এটা হাই ধরে নিই। ধরে নেওয়ার পরেই এইবার এই যে 1 হলে চেঞ্জ হবে যে কিভাবে, আগের বিটটা দেখতে হবে, আগের বিট কি হাই, আগের বিট হাই না হাই হলে যেহেতু 1 চেঞ্জ হয়ে যাবে, এটা হবে লো। এই এখন আবার 0 নো চেঞ্জ, তাহলে এটা হবে লো, আবার 0 এটা নো চেঞ্জ, তারপর এখানে 1 পেয়েছি, 1 পেলে কি হবে, আগের বিটটা কি লো, তাহলে এটা হবে হাই, আবার দেখতে হবে 1 চেঞ্জ হবে, আগের বিটটা হাই, তাহলে এটা হবে লো, আবার 1 চেঞ্জ হবে, আগের বিটটা লো, তাহলে এটা হবে হাই, এখন 0 নো চেঞ্জ। এইগুলিকে এবার আমরা দাগ টেনে দিই, মার্জ করে দিই, এটার সাথে এটা সংযুক্ত, এটা সংযুক্ত, এটা সংযুক্ত, এটা সংযুক্ত। এইভাবে করে এনআরজেড আই পদ্ধতিতে আমাদের কোনো একটি মেসেজকে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করে 0 1 বিটে রূপান্তর করে এইভাবে করে একটি ডিজিটাল সিগন্যাল আমরা ড্র করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আর একটু চেক করে নিই, নেটওয়ার্কের ডিস্টার্বের কারণেই অনেক সময় আমাদের এই যে লাইনের ডিস্টার্বের কারণে লাইন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, সেজন্য আমি একটু চেক করে নিলাম। আশা করি আমাদের লাইন ঠিক আছে। তো পোলার আর জেড রিটার্ন 0। পোলার আর জেড এর the main problem with NRZ encoding occurs when the sender or receiver
ক্লক আর নট সিঙ্ক্রোনাইজ। এনআরজেড এর মেইন সমস্যাটা কি? এনআরজেড এর মূল সমস্যাটা হচ্ছে আমাদের সেন্ডার এবং রিসিভারের মধ্যে ক্লক সিঙ্ক্রোনাইজ সমান নয়, থাকে না। The receiver does not know when one bit has ended and the next bit it starting. একটি বিট কখন শেষ হবে আর কখন শুরু হবে সেটা রিসিভার জানতে পারে না। তা আমরা পোলার আরজেড দিয়ে কিভাবেই রিটার্ন জিরো দিয়ে একটি মেসেজকে যে 01 অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে কনভার্ট করে বাইনারি পদ্ধতি করেই কিভাবে পাঠানো যায় সেটা আমরা দেখি। এখানে আমরা অ্যাম্পলিটিউড এদিকে আছে, তারপরে এখানে আছে টাইম আছে। তো দেখি, তো এখানে আমরা কিছু বিট নিয়েছি, অর্থাৎ একটি এই যে মেসেজটি পাঠাবো সেই মেসেজটিকে যদি আমরা ডিজিটালে কনভার্ট করি তাহলে সেটা মনে করো 0100111110 এই পদ্ধতিতে হয়ে যায়, অর্থাৎ ডিজিটালে রূপান্তর করা হলো, 01-এ কনভার্ট করা হলো। কনভার্ট করার পরেই আমরা আমাদের এই গ্রাফকে বিট অনুসারে যে কয়টা বিট আছে এই অনুসারে আমরা ভাগ করব। ভাগ করার পরেই আমরা এবার দেখে নেব এই যে এখানে যদি 0 থাকে, 0 থাকলে হবে কি, 0 থাকলেই জেড অর্থাৎ সিগন্যালটি উল্টা জেড হবে, তাও নেগেটিভ সাইডে। অর্থাৎ এই যে এখানে নেগেটিভ সাইড আছে, নেগেটিভ সাইডে অর্থাৎ অর্ধেক অর্ধেক করে এখানের ভিতরে একটি জেড আকারে অর্থাৎ উল্টা জেড আকারে একটি সিগন্যাল হবে, অর্থাৎ দেখতে অনেকটা উল্টা জেড আকারে। অর্থাৎ এই যে ডান পাশে আমি এখানে দেখাচ্ছি এটার মতো, অনেকটা এই যে এইটার মতোই, এইটার মতো। তো এইখানে এইভাবে করে এই উল্টা জেড আকারে এখানে একটি যেমন এই যে এখানে দিলাম এটা, তারপরে আছে 1 হলে জেড অর্থাৎ জেড এর মতো কিন্তু পজিটিভ সাইডে, এই সাইডে। আবার যেহেতু 0 এটা নেগেটিভ সাইডে উল্টা জেড, আবার যেহেতু 0 নেগেটিভ সাইডে উল্টা জেড, আবার যেহেতু 1 পজিটিভ সাইডে জেড, তারপর 1 আবারও জেড পজিটিভ সাইড, আবার 1 জেড পজিটিভ সাইড, আবার যেহেতু 0 পাওয়া গেছে এটা উল্টা জেড নেগেটিভ সাইড। তা আমরা এবার প্রত্যেকটিকে ব্লক করে দিই, এটার সাথে এটা এগুলির সাথে প্রত্যেকটা ব্লক হয়ে গেছে। এইভাবে করে পোলার আর জেডে এইভাবে করে একটি ডিজিটাল ওয়েব ড্র করা হয় পোলার রিটার্ন 0 আকারে। কিভাবে একটি মেসেজকে ডিজিটাল টু ডিজিটাল কনভার্ট করে অন্য জায়গায় রিসিভারের নিকট পাঠানো হয় সেটা দেখানো হলো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো বাইফেজ ম্যানচেস্টারটা আমরা দেখি। এই যে এখানে আমরা একটা যে মেসেজ নিয়েছি সেই মেসেজটিকে যেখানে আমরা পাঠাবো সেটাকে আমরা কনভার্ট করে নিয়েছি। কনভার্ট করার পরে 010011 এভাবে করে নিয়েছি। নেওয়ার পরে এখানেও আমরা এটাকেই এখানে টাইম আছে, তারপর উপরের দিকে অ্যাম্পলিটিউড, এটা 0 অবস্থা, এটা কিন্তু 0। এখানে আছে পজিটিভ সাইড, এইদিকেও পজিটিভ, এটা 0 আর এটা হলো এই সাইডটা নেগেটিভ। তো আমরা যদি 0 পাই তাহলে এটা হবে জেড, তাও অর্ধেক পজিটিভ অর্ধেক নেগেটিভ। তারপরে 1 পেলে উল্টা জেড, এই যে এখানে আমি লিখে দিয়েছি 1 পেলে উল্টা জেড। তো উল্টা জেড আবার 0 পাওয়া গেছে জেড, তারপরে আবার 0 জেড, তারপর আবার 1 উল্টা জেড, তারপর আবার 1 উল্টা জেড। সবগুলাকে এইভাবে যোগ করে দেওয়া হয়েছে।
যোগ করে দিয়েই আমরা ম্যানচেস্টার পদ্ধতিতে কিভাবে একটি সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে একটি মেসেজকে ডিজিটালে কনভার্ট করে ডিজিটাল সিগন্যাল ফরম্যাটে তৈরি করতে পারি সেটা এখানে দেখানো হলো। আসলেই ম্যানচেস্টারটা হলো নন রিটার্ন জিরো, এই যে তারপর নন রিটার্ন জিরো এবং নন জিরো, এই পদ্ধতিতে দুইটা মিলে ম্যানচেস্টারটা তৈরি হয়। তো এবার আসি ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারটা কি? ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার পদ্ধতিতে তাও আমরা আগের যে মেসেজটি আছে সেই মেসেজটিকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করলাম 0101 বিটে এবং সেগুলিকে আমরা ভাগ করলাম পাঁচটা, যে কয়টা বিট আছে যে কয়টা বিটের সেগমেন্টে আমরা ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরেই প্রতিটি সিগন্যালকে সমান দুই ভাগে ভাগ, প্রতিটি সিগন্যালকে এইভাবে আমরা দুটা ভাগে ভাগ করেছি। তো ভাগ করার পরেই জিরো হলে আগের সিগন্যাল যেভাবে আছে পরের সিগন্যাল সেভাবে হবে, যদি জিরো হয় আগের সিগন্যালটি যেভাবে আছে সেইভাবেই হবে। আর প্রতিটি সিগন্যাল হাফ পজিটিভ, অর্ধেক প্রতিটি সিগন্যাল অর্ধেক পজিটিভে থাকবে আর অর্ধেক নেগেটিভে থাকবে। ওয়ান হলে চেঞ্জ হবে, ওয়ান হলে চেঞ্জ হবে আর জিরো হলে নো চেঞ্জ। তো আমরা শুরু করি, এটাকেই আমরা নিচের থেকেও শুরু করতে পারি, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আমরা এই যে এখানে এটাকে দিলাম, এভাবে করে দিলাম, যেহেতু এখানে ওয়ান হলে কি হবে, আগের যদি জেড হয়, এখানে আছে উল্টা জেড, এটা যেহেতু আগের সিগন্যালটি উল্টা জেড তাহলে পরেরটা হয়ে যাবে জেড, জেড আকারেই হবে এই জেড। তো যেহেতু আবার জিরো পাওয়া গেছে, নো চেঞ্জ, এটা কোনো চেঞ্জ হবে না, এটা যে আগেরটা যে আকারে ছিল সেই আকারেই আছে এই। এখানেও আবার জিরো, আগেরটা যে আকারে ছিল পরেরটাও সেই আকারে আছে। এইখানে যেহেতু ওয়ান পাওয়া গেছে তাহলে আগেরটা ছিল জেড, এটা হয়ে যাবে উল্টা জেড, এই যে উল্টা জেড। আবার যেহেতু ওয়ান পাওয়া গেছে তাহলে আগেরটা ছিল উল্টা জেড, পরেরটা হয়ে যাবে জেড আকারে এই। এরপরে বাকিগুলো আমরা এইভাবে জয়েন করে দেব। এইভাবে করে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার পদ্ধতিতে কোনো একটি মেসেজকে ডিজিটাল বাইনারি সিগন্যালে বিটে পরিণত করে এইভাবে ওয়েব তৈরি করা হয়। ডিজিটাল ওয়েব তৈরি করে আমরা সেন্ডার থেকে রিসিভারের নিকট একটি মেসেজ আমরা সেন্ড করতে পারি। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ এখান থেকে বাইফেজ ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং সম্পর্কে তোমরা হয়তো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে তোমরা আবারও আমার এই ক্লাস শেষে এটিকে আরেকটু রিপিট করে দেখবে ভিডিওটি। নেক্সট, ব্লক কোডিং। ব্লক কোডিংটা কেন দরকার? লাইন কোডিংকে হয়তো অনেক সমস্যা আছে, তো সমস্যা থাকার কারণেই এই যে আমাদের ব্লক করে ব্লক আকারেই, অর্থাৎ আমরা যে বিটগুলি পাঠাবো সেগুলিকে ব্লক করে নিতে হয়। তো ব্লক করে কেন নিতে হয়? যেমন দেখা যায় ওখানে অনেকগুলি জিরো থাকার কারণেই অনেকগুলি লং সিকোয়েন্স অফ জিরো, এখানে লং সিকোয়েন্স অফ জিরো ক্যান মেক দ্য রিসিভার লস সিঙ্ক্রোনাইজেশন। যদি আমরা কোনো একটি মেসেজ যদি পাঠাই সেখানে যদি অনেকগুলি যদি জিরো হয়ে যায় একসাথে, তাহলে দেখা যায় রিসিভারের নিকট এটাকে একেবারে এইরকম লো লেভেলের অনেক লম্বা একটা লাইন চলে আসে, তখন আমরা কোনো মেসেজ পাওয়া যায়নি, মেসেজ সঠিকভাবে পেতে অনেক সময় কষ্ট হয়, লস হয়ে যায়। তো এটা সমাধানের জন্য ব্লক করি, আগে ব্লক করে নিতে হয়, ব্লক আছে, স্ক্র্যাম্বলিং আছে। তো তো ব্লক কোডিং পদ্ধতিতে এমবিডের ডাটাকে এনবিডে পরিণত করা হয়। এমবিডের ডাটাকে যেমন মনে করি আমরা যে 0 1 1 0, তারপর 0 ধরে নি 0 1 এরকম করে আসে। তো এগুলিকেই ধরে নি এই যে এখানে এমবিড,
তারপরে এই যে 3 বিট করে নিতে পারি, অর্থাৎ এখানে 0 বিট, অর্থাৎ এটাকে আমরা 3 থেকে 3 বিট করে 3 বিটকে 4 বিটে রূপান্তর করব। 3 বিটকে 4 বিটে রূপান্তর করব। 3 বিটকে কখনো আমরা 2 বিটে করতে পারবো, 1 বিটে করতে পারবো না। 4 বিটকে 5 বিটে করতে পারবো, 5 বিটকে 6 বিটে করতে পারবো। কিন্তু কখনো এটাকে বলা হয় যে এখানে যেটা আছে এটা হচ্ছে m, আর এখানে যেটা আছে এটাকে যেটাতে আমরা কনভার্ট করব সেটাকে বলা হয় n। তো m কখনো n এর চাইতে বড় হবে না, অর্থাৎ m সবসময় n এর চাইতে ছোট থাকবে আমরা যদি এটাকে কনভার্ট করতে চাই। নেক্সট, তো আমরা দেখি আমরা 3 বিটকে 4 বিটে নিয়ে যাব, এটাকে ফার্স্ট স্টেপ আছে। তো আমরা এখানে আমি কিছু এখানে দেখাচ্ছি, এখানে আমাদের কিছু ডাটা আছে যেটা এখানে দেওয়া আছে 0 না 1 0 0 0 0 0 0 1 1 1 1 এভাবে করে দেওয়া আছে। তো আমরা দেখি কিভাবে করে নেওয়া করতে পারি। আমরা প্রথমেই এদিক থেকে এটা করার সময় যেহেতু 3 বিটকে 4 বিটে নিয়ে যাব, আমরা সব সময় ডান দিক থেকেই যাব, ডান দিক থেকেই নেব। যদি ডান দিক থেকে না নিই আমাদের ভুল হতে পারে, ভুল হবে যে আমাদের অনেক সময় এখানে পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য আমরা সবসময় ডান দিক থেকে 3টা করে বিট নেব। তো প্রথমেই নিই, এই যে 3টা বিট নেব, এই 3টা বিটকে এখানে নিয়ে আসি, পরবর্তী 3টা, তারপরে এই 3টা বিট, এই 3 বিটকে এখানে নিলাম। তো এখানে 3 বিট নাই, এখানে আছে 2 বিট। এই 2 বিটের আগে একটা 0 দিয়ে আমরা 3 বিট করে নিতে পারি। তো এখানে 3 বিট করে নিলাম, এখানে 3 বিট, এখানে 3 বিট, এখানে 3 বিট, এখানে 2 বিট ছিল, এখানে আগে একটা 0 দিয়েছি। এখানে কিন্তু ডান পাশে 0 দেওয়ার কোনো জায়গা নাই, যেহেতু এখানে আছেই। যদি ডান পাশে দিই আমাদের মানের পরিবর্তন হয়ে যাবে, যদি আগে 0 দিই কোনো পরিবর্তন হবে না, সেজন্য আগে একটি 0 দিয়ে 3 বিট করে নিয়েছি। এরপরে এই যে এখানে এই 3 বিটকে এখানে নিয়ে আসলাম, এখানে আনলাম, এখানে আনলাম, এই 3 বিট করে নিলাম। এরপরে সেকেন্ড স্টেপ হলো 2 স্টেপ ম্যাপিং এন্ড সাবস্টিটিউশন, প্রতিস্থাপন করা। তো 3 বিটকে আমরা 4 বিটে প্রতিস্থাপন করব। কিভাবে করব আমরা একটি ম্যাপিং টেবিলের সাহায্যে দেখাই। তো এখানে দেখাই ম্যাপিং টেবিল দেওয়া থাকে অনেক সময় দেওয়া নাও থাকতে পারে এবং প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকতে পারে। তো এখানে উল্লেখ করা থাকতে পারে কোন কত বিট থেকে কত বিটে নিতে হবে সেটা উল্লেখ করা থাকে। এখানে আমরা দেখি কিভাবে একটা মেসেজকে 3 বিট থেকে 4 বিটে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন যদি করতে চাই তাহলে এখানে ম্যাপিং টেবিলে কিছু শর্ত দেওয়া আছে। কি রকম শর্ত দেওয়া আছে, আমরা ম্যাপিং টেবিলটা কিভাবে তৈরি করেছি আমরা এখানে দেখাই। এখানে যেহেতু 3 বিট, তো আমরা এখানে 0 প্রথমে নিয়েছি, এই যে একটা কলাম নিয়েছি, 2টা কলাম নিয়েছি, 3টা কলাম নিয়েছি। নেওয়ার পরে এইটাকেই এই যে যেমন এখানে 1, এই যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এখানে 4 আসবে। তাহলে এখানে প্রথমেই ডান পাশ থেকে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে আছে 2 0 2 1, 2 0 2 1। এটা আমি আবারও দেখাই। একটা 0 একটা 1 এভাবে করে এটা আসলো। এরপরে 2 0 2 1, এবার 4টা 0 4টা 1। যদি এরপরে যদি এটা 4 বিটের হতো তাহলে 8টা 0 8টা 1 বাম পাশে আরেকটা কলাম করি। তা আমরা এখানে দেখি এখানে আছে যে 4 বিটের যেটা সেটাকে দেখি, এখানেও একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এখানে কিন্তু 16টা রো আছে। এরপরে আছে 2 0 2 1, 2 0 2 1, এরপরে 4টা 0 4টা 1, 8টা 0 8টা 1। এই তো একটাকেই আমরা 4 বিটে রিপ্লেস করব। রিপ্লেস করার জন্য কিছু শর্ত এখানে দেওয়া আছে,
1011 এটাকে রিজার্ভ ফর ইউজড ম্যাপিং, এটা রিজার্ভ থাকবে, এই যে এটি রিজার্ভ থাকবে। এরপরে ইফ ফার্স্ট বিট ইজ 0, যেগুলোর এই যে এটার প্রথম বিট 0, এই যে প্রথম বিট এগুলি 0, প্রথম বিট যেগুলি 0, ইট শুড ম্যাপ বাই স্টার্টিং বিট 1, এইদিকে যেগুলি 0 সেগুলি ম্যাপিং টেবলের যেদিকে 1 আছে, যেগুলির প্রথম বিট 1 সেগুলি দিয়ে রিপ্লেস করা লাগবে। এই যে এখানে এই বিটগুলি 1 দিয়ে শুরু, তাহলে এগুলি দিয়ে রিপ্লেস করা লাগবে। এক, তারপরে শর্ত দেওয়া আছে 3 consecutive 0 নট অ্যালাউড, যেখানে 3টি করে, যেমন এই যে 3টি করে 0 আছে, সেগুলি আমরা ইউজ করতে পারবো না। যেমন এখানেই এই যে 3টি 0, তারপর আর কোথায় এই যে এগুলি আমরা ব্যবহার করতে পারবো না। এবার আমরা রিপ্লেস করি। প্রথমে আছে এই যে আমরা এগুলিকে এখানে বসালাম, একটা কম্বিনেশনকে, এই 3 বিটের এই যে টেবলটা, ম্যাপিং টেবলটা আছে 3 বিট, এটাকে এখানে বসালাম। বসানোর পরে এখানে আছে 0 0 আছে, 0 0 জন্য আমরা এখান থেকে প্রথমে নিয়েছি, এখান থেকে দেখি যেহেতু 0 0 আছে, 0 0 যেহেতু 0, সেহেতু প্রথমে যেখানে 1 আছে সেগুলি নিতে হবে, এখানে যেদিকে প্রথম 1 আছে সেগুলি নিতে হবে। তো সেই জন্য আমরা এখান থেকে নিয়েছি। ইচ্ছা করলে তোমরা অন্যটাও নিতে পারো, এখান থেকে যে কোনো আর অন্য কোনোটা নিতে পারো। আমি এখান থেকে 1 0 0 1 1 0 0 1, এরপর আছে 0 0 1 আছে, তার জন্য আমরা নিয়েছি 1 0 1 0 1 0, এটা নিয়েছি। এই তারপরে আমরা এরপরে নিয়েছি, এটা গেল, এটি গেল, এরপরে 0 1 0 নিতে হবে এখান থেকে, এইগুলি থেকে। তাহলে এগুলি থেকে কোনটা নেব? 1 1 0, এটাও নিলাম, এগুলোও নিলাম, এটাও নিলাম, এটা এখানে বসালাম। এরপরে আছে 0 1 1, তো 0 1 1 এর জন্য এরপরে 1 1 0 1, এটা নিয়ে এখানে বসালাম। এই 4টা শেষ। এবার এই 4টাকে রিপ্লেস করতে হবে। এই 4টাকে যদি রিপ্লেস করি 1 0 0, এটার জন্য আমরা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারি, এখান থেকে এই যে এটা নিলাম, অন্যটাও নেওয়া যায়, আমি এখান থেকে এটা নিয়ে নিই, যেহেতু আমি এখানে লিখে ফেলছি। আমরা ইচ্ছা করলে অন্যটা নিতে পারতাম। 0 0 1 1 0 0 1 1, এটা গেল। এরপরে 1 0 1 1 0 1 এর জন্য আমরা নিলাম কোনটা? এই যে 0 1, এই যে এটা নিলাম। তারপরে আছে এটা গেল, তারপর 1 1 0, এটার জন্য আমরা 1 1 0 এর জন্য এই যে 0 0 1 0, এই যে আছে এই যে 0 0 1 0, এটা নিলাম, এই যে এটা। তারপরে এই যে 1 1 এর জন্য এখান থেকে 1 1, এটা নিলাম। এই তো এই যে এখানে আমরা 8টা ফরম্যাটকে এই যে এখান থেকে 8টা নিয়ে এখানে আমি রিপ্লেস করলাম। অন্যভাবেও হতে পারতো এটা। তো নেক্সট এগুলিকে এবার এখানে আসি। তো এখানে নিয়ে আসলাম, এখানে এই যে দেখি এই 3টা 1 এর জন্য এখান থেকে ম্যাপিং টেবিলের 4টা 1 এখানে আসলো। তারপর এই যে এখানকার 0 0 1 এর জন্য এই 0 0 1 কোথায়? 0 0 1 এটা, এই যে এটার জন্য 1 0 1 0 এখানে বসলো। তারপর এখানে যে 3টা 0 জন্য যে 1 0 0 1 আছে, 1 0 0 এখানে বসলো, এখানে বসালাম। তারপর 0 1 0 1 1 0 0, এই যে এটা নিলাম, এই যে কই গেল, এই যে এটা, এই যে এখানে, এটা এখানে বসালাম। আমরা তাহলে 3 বিটকে 4 বিটে রিপ্লেস করা শেষ। এটা সেকেন্ড স্টেপ। এবার আসি আমরা থার্ড স্টেপে আসি। আমরা এইভাবে করে রিপ্লেস করলাম, 4টা করে বিট পেয়ে গেলাম। এইবার
লাইন করে ড্র করি। তো লাইন করে ড্র করার জন্য ডিম্যান একটি যে সিস্টেম আছে, এই সিস্টেম আকারেই আমরা এখানে লাইনটা এবার ড্র করব, লাইন কোডিং এ নিয়ে যাব ব্লক থেকে। তো এখানে গুলিকে ব্লকগুলিকে যে এই নাম্বারগুলিকে বিটগুলিকে এইখানে রিপ্লেস করলাম। আমার এখানে গ্রাফের মধ্যেই আমি এখানে বসালাম, এটাকে এইখানে বসালাম, এই যে বিটগুলিকে এই বিটগুলিকে এই জায়গায় বসালাম, তারপরে এই বিটগুলিকে এই জায়গায় বসালাম, এভাবে করে সবগুলি বিটকে এখানে বসিয়ে দিলাম। এরপরে আমরা লাইনটা ড্র করি। এই যে এদিকে অ্যামপ্লিটিউড আছে, তারপর এদিকে যে আছে এদিকে আছে জিরো টাইমটা এখানে দেওয়া আছে, তারপরে এটা পজিটিভ প্রান্ত, তারপরে এদিকে আছে নেগেটিভ প্রান্ত আছে। একটু মুছে দিই এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে করেই আমরা লাইনটা ড্র করলাম। এরপরে আসি কিভাবে ইয়া করব, যেহেতু আমরা পজিটিভ থেকেই নেগেটিভের দিকে যে দিক থেকে আমরা ড্র করতে পারি। তো এখান থেকে এটাকে ড্র করলাম এই যে জেটাকারে। আর যদি এটা হবে যদি 1 থাকে নো চেঞ্জ, আর 0 থাকলে চেঞ্জ হবে। 1 থাকলে নো চেঞ্জ, 1 থাকলে নো চেঞ্জ, 0 থাকলে চেঞ্জ হবে। তো প্রথমেই আমি উপর থেকে এখানে ড্র করলাম, করার পরই যেহেতু পরবর্তী 1 আছে, এটা কোনো চেঞ্জ হবে না। আগের সিগন্যালটি যেরকম ঠিক পরের সিগন্যালটি সেরকম হবে। এই যে অর্থাৎ এখানে কোনো চেঞ্জ হবে না, এদিক থেকে এখানে চলে আসবে। আগে সিগন্যালটি না এখান থেকে এভাবে ড্র করে, এটা কোনো চেঞ্জ হবে না, এখানে অর্ধেক এসে এখান থেকে এখানে ড্র হবে। যেহেতু 0 পাওয়া গেছে, 0 হলে চেঞ্জ হবে, চেঞ্জ হলে সেটা এদিক থেকে এখানে নিচে চলে আসবে, এখান থেকে এখানে। আবার যেহেতু এটা হাই, এটা লো হয়ে যাবে। 0 হলে চেঞ্জ এখান থেকে এখানে হবে, 1 হলে নো চেঞ্জ এখান থেকে এইখানে চলে আসবে। এইভাবে করে এভাবে। আবার 0 চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখান থেকে উপর থেকে এই যে নিচে আসবে। আবার 0 চেঞ্জ উপর থেকে এই যে নিচে হবে, এদিক থেকে এখানে হবে। এই আবার 1 আছে নো চেঞ্জ, এটা এদিক থেকে এদিকে হবে। আবার 1 এটা এদিকে চলে আসবে, এখান থেকে এখানে। 0 চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে ড্র হবে। যেহেতু 1 পাওয়া গেছে এখানে নো চেঞ্জ। আবার যেহেতু 1 পাওয়া 0, তাহলে চেঞ্জ এখানে চলে আসবে। এখানে 1 আছে নো চেঞ্জ, এখানে চলে আসবে। যেহেতু এখানে 1 আছে, এটা নিচের দিক থেকে এখানে চলে আসবে, চেঞ্জ। তারপরে 1 নো চেঞ্জ, তারপরে এই যে নো চেঞ্জ, এই যে 1 আছে উপর থেকে এই যে উপরে এদিকে হাই চলে আসবে। আবার যেহেতু 1, এটা নো চেঞ্জ, এদিকে চলে আসবে। এবার সবগুলি আমরা ব্লক করে দেব। এটা এটার সাথে ব্লক, এটা এটার সাথে ব্লক, এটা এটার সাথে ব্লক, এটা এটার সাথে ব্লক, এটাও ব্লক হয়ে যাবে, মার্জ করে দেব, আমরা সংযোজন করে দেব। তো এইভাবে করে ব্লক কোডিং পদ্ধতিতে 3 বিটকে 4 বিটে রূপান্তর করে, অথবা 4 বিটকে 5 বিট, 5 বিটকে 6 বিট রূপান্তর করে, এইভাবে আবার লাইন কোডিং এ একটি ওয়েব ড্র করে যে কোনো একটি মেসেজকে আমরা সেন্ডার থেকে রিসিভারের নিকট পৌঁছাতে পারি। এভাবে করে আমরা কোনো মেসেজকে দূরবর্তী এভাবে করব ডিজিটাল ওয়েব আকারে ব্লক পদ্ধতিতে আমরা সেন্ড করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা ব্লক কোডিং এর সুবিধা অসুবিধা তুলে ধরলাম তোমাদের সুবিধার্থে। সুবিধাটা কি? ইট ইজ দ্য ইজিয়েস্ট অ্যান্ড সিম্পলেস্ট টেকনিক টু ডিটেক্ট অ্যান্ড কারেক্ট এরর। এটা অত্যন্ত সহজ এবং কোনো সমস্যা এবং কোনো সংশোধন খুঁজে বের করা সহজ। এরর প্রবাবিলিটি ইজ রিডিউস, এরর সম্ভাবনা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধাটা কি? ট্রান্সমিশন ব্যান্ডউইথ রিকোয়ার্ড ইজ মোর, এখানে অত্যাধিক ব্যান্ডউইথ দরকার। এক্সট্রা বিট রিডিউস bit rate of transmitter are also reduce its power. তো এখানে এক্সট্রা বিট দরকার হয় ট্রান্সমিট করতে, অলসো রিডিউসড ইট পাওয়ার। তো নেক্সট এরপরে আসছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের
লেকচারের যদি তোমাদের জানার কিছু থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা ভিডিওটি আবারও রিপিট করে দেখবে। আর যদি এরপরেও তোমরা আমাদের ফেসবুক পেজ স্কিল পোর্টাল বাংলাদেশ অথবা www.facebook.com/skills.gov.pd এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আমার লেকচারে কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দিয়ে থাকবো। তো শিক্ষার্থী বৃন্দ, তোমাদের উদ্দেশ্যে এখানে ছোট্ট একটি স্মরণীয় বাণী এখানে দেওয়া হলো, তোমরা এটি শিখবে। এবং সেই সাথে আজকে এইটুকু রেখেই তোমাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করতে চাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং বাড়িতেই থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।